ভার্সিটিতে একটা ছেলে ঢিলেঢালা পোশাক পরে প্রবেশ করলো। ছেলেটাকে দেখেই সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে, কিন্তু তাতে ছেলেটার কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। ছেলেটার মাথায় অন্য চিন্তা ভাবনা ঘোরে। সকলেই তাকে দেখে ফাজলামো করছে, কেউ কেউ আবার সামনাসামনি এসে অপমান করছে, কেউ কেউ আবার খ্যাত বলে ডাকাডাকি করছে। কিন্তু ছেলেটা কোনো প্রকার প্রতিবাদ না করেই সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। হঠাৎ করে একটা মেয়ে আকাশকে ইচ্ছে করে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার ফলে আকাশ মাটিতে গিয়ে পড়ে গেল, আর এটা দেখে সবাই হাসি শুরু করে দিল। আকাশ তখন উঠে পড়ল, মেয়েটার দিকে তাকায়। মেয়েটা শার্ট প্যান্ট পরিহিত অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা তখন থেকে বলতে লাগলো, কিরে, তোকে আমি পেছন দিক থেকে এত ডাকছি, তবু তুই আমার কথা না শুনেই চলে যাচ্ছিস। তোর সাহস তো কম না, খ্যাতের বাচ্চা। এদিকে আয়। আপু, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমি তো আমার মতো করে চলে যাচ্ছি, আপনি শুধু শুধু কেন আমাকে ধাক্কা মারলেন? আর আমি খ্যাত হতে যাব কেন? আমার একটা নাম আছে। আমি কিন্তু মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করি না। তুই জানিস আমি কে? তুই কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিস? আমি যেটা বলছি সেটা করবি। আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। তখন মেয়েটা আর কোনো কথা না বলে আকাশকে পরপর অনেকগুলো থাপ্পড় দেয়। আর থাপ্পড় দেওয়ার কারণে সকলেই আকাশের দিকেই তাকিয়ে হেসেই যাচ্ছে। আর কিছুক্ষণ সময় পরেই প্রিন্সিপাল ভার্সিটির ভিতরে প্রবেশ করছে। আর এটা দেখে সবাই সেখান থেকে চলে গেল, আর আকাশও এগিয়ে গেল। আকাশ এগিয়ে যাওয়ার পরে পিয়নের কাছে জিজ্ঞেস করেন তার ক্লাসরুমে চলে আসলো। তার ক্লাসরুমে আসার পরে সে পিছনের বেঞ্চে বসে পড়ল। পিছনের বেঞ্চে বসে বসে সে ভাবছে, সে যে মিশনে এসেছে সেটা কি আদেও সফল হবে? আদেও কি সফল হওয়ার মতো আছে? কারণ সে এখানকার সম্পর্কে কোনো কিছুই জানে না। এখানে সে নতুন এসেছে। কিছুক্ষণের মধ্যেই স্যার ক্লাসে প্রবেশ করলেন। স্যার আকাশকে নতুন দেখে দাঁড় করালো, আর আকাশকে বলতে লাগলো, ও, তাহলে তুমি সেই আকাশ যার কথা আমাদের প্রধান শিক্ষক বলেছিল। আচ্ছা, ঠিক আছে, তুমি মনোযোগ দিয়ে ক্লাস করবে। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর তোমরা সবাই আকাশকে বন্ধুর মতোই মনে করবে। সে তোমাদের নতুন বন্ধু। তোমরা সবাই এখন ছোট নও, তোমরা ভার্সিটিতে পড়ো। সকলের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও তোমরা জানো। এই পৃথিবীতে ধনী গরিব সবাই একসাথে চলাফেরা করাই হলো মানবতা। কেউ গরিব দেখে তাকে অবহেলা করা ঠিক না। স্যার, আপনার চোখে কি ছানি পড়েছে নাকি? আপনার মনে হয় ট্রান্সফারের জন্য অনেক উদ্ভিদ হয়ে আছেন। বেশি এমন করলে না, আপনাকে ট্রান্সফার করে সোজা বান্দরবন পাঠিয়ে দেব। আপনার সাহস কি করে হয় এসব কথা বলার? আপনার যে কাজ আপনি সেটা করেন। আমরা কার সঙ্গে মিশবো না মিশবো এটার অধিকার শুধুমাত্র আমাদের। নিহাল, আমি তোমার শিক্ষক। তোমার যত যাই ক্ষমতা থাকুক না কেন, তুমি একজন শিক্ষকের সঙ্গে এরকম করতে পারো না। আমি তোমাদেরকে খারাপ কোনো কিছু বলিনি, শুধু বলেছি ওর সঙ্গে ভালোভাবে মানিয়ে চলার জন্য। আমি মাঠের ওই ঘটনাটা দেখেছি। নীলা শুধু শুধু ছেলেটার সঙ্গে এরকম করলো। স্যার, আপনি যদি আরেকটা কথা বলেন তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনি চুপচাপ ক্লাস করাবেন। তখন স্যার আর কোনো কথা বলল না। স্যার তার নিজের মতো করে ক্লাস করাতে শুরু করলো। এই ভার্সিটির সবকিছু চলে নেহাল এবং নীলার কথায়। নীলা হলো নেহালের খালাতো বোন। বলতে গেলে এই ভার্সিটির সমস্ত কাজকর্ম হয়ে থাকে এদের দুজনের কথায়। তবে নেহালের থেকে নীলার ক্ষমতাটা অনেক বেশি, কারণ নীলার বাবা এই ভার্সিটির সভাপতি, তারপর আবার অনেক বড় বিজনেসম্যান তার বাবা, তাই তাদের অনেক ক্ষমতা। ক্লাস চলাকালীন সময়ে নীলা অনুমতি না নিয়েই প্রবেশ করলো। নীলা কোনো কিছু না বলে সবার সামনে বসে পড়ল, আর ক্লাসের মধ্যে সে মোবাইল টিপছে। স্যার তাকে কোনো কিছুই বলছে না, কারণ স্যারের কোনো কিছু বলার অধিকার নেই। কারণ কোনো কিছু বলতে গেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এভাবেই ক্লাসের সময় শেষ হয়ে গেল, আর ক্লাস করে সবাই বের হলো। আকাশ ক্লাস করেন যথারীতি ভার্সিটি থেকে বের হচ্ছে। হঠাৎ করেই কিছু ছেলে এসে তাকে ধাক্কা দিল, আর ধাক্কা দেওয়ার ফলে আকাশ কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আকাশ তাদেরকে কোনো কিছু না বলে যেতে শুরু করলো। আর তখন নেহালের বন্ধু আকাশকে বলতে লাগলো, কিরে, তোর এত বড় সাহস, তুই আমাদের কথা ছাড়া এখান থেকে চলে যাচ্ছিস?
আমরা যখন যেতে বলবো তখন তুই এখান থেকে যাবি, বুঝতে পেরেছিস? ভাই আমি তো আপনাদের সঙ্গে কোনো কিছু করিনি। আপনারা শুধু শুধু কেন আমার সঙ্গে এরকমটা করছেন? আমাকে যেতে দিন, আমার অনেক কাজ আছে। তোর কাজ আছে, আমাদেরও তো কাজ আছে। শোন, ওই দোকান থেকে একটা প্যাকেট নিয়ে আয়, ওই প্যাকেট এনে ওই যে মেয়েটাকে দাঁড়িয়ে দেখছিস ওই মেয়েটাকে এনে দিবি। ভাই এটা কিসের প্যাকেট আমাকে বলতে হবে। যদি কিসের প্যাকেট সেটা না বলেন তাহলে কিন্তু আমি আনবো না। আর আমাকেই আনতে হবে কেন? আপনারা তো এখানে অনেকজন আছেন, আপনারা গিয়ে নিয়ে আসুন। তুই কি এখন সবার হাতে মার খেতে চাস নাকি? যদি প্রথম দিন আমাদের হাতে মার খেতে না চাস তাহলে যেটা বলছিস সেটা কর। নেহাল হলে তোকে এমনভাবে মারবে যে নিজের চেহারা পর্যন্ত নিজে চিনতে পারবি না। আকাশ কোনো উপায় না পেয়ে সেই দোকানে চলে আসলো। আকাশ মনে মনে ভাবছে তার পরিচয় পেলে সকলেই এখানেই প্যান্টের মধ্যে পোস্ট আপ করে দেবে, কিন্তু আকাশ তখন তার পরিচয় দিবে না, কারণ এখন পরিচয় দিলে তার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। আকাশ দোকানে এসে সেই প্যাকেট নিয়ে ওই দাঁড়িয়ে থাকা নীলাকে দিয়ে দিল। আর নীলা প্যাকেটটা খুলে যেসব দেখতে পারলো সব দেখে আর সহ্য করতে না পেরে একটা থাপ্পড় দিল। আর থাপ্পড় দেওয়ার ফলে আকাশের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। আর তখন নীলা আকাশকে বলতে লাগলো, শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস কি করে হলো আমাকে এসব কিছু দেওয়ার? তোর আজকে কোনো ক্ষমা নেই। ভেবেছিলাম তোকে নিয়ে মজা করব, কিন্তু তুই যে এত বড় শয়তান আমি ভেবে দেখিনি। তোরা ছোট লোকরা শুধুমাত্র সুযোগ খুঁজিস যে আমাদের মতো বড় লোক মেয়েদেরকে নিয়ে কোনো কিছু করার। তাদের শরীরে হাত দিলেই তারা মান সম্মানের ভয় তোদেরকে বিয়ে করে, আর তোরা সম্পত্তির মালিক হয়ে যাবি। এত সস্তা না? আপু আপনি কি বলছেন আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি তো এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি। আমাকে ওই জুবাইর ভাইয়া দোকানে যেতে বলল, আর এই প্যাকেটটা নিয়ে আপনাকে দিতে বলল। আমি শুধুমাত্র এটাই করেছি। ওরা আমার নামে কখনোই এসব কিছু পাঠাবে না। আমি এটা খুব ভালোভাবেই জানি। ওদের কোনো সাহস হয়নি আমাকে এসব কিছু দেওয়ার, বুঝতে পেরেছিস? আমি জানি এই কাজটা তুই করেছিস। তোর মতো কিছু ছোট লোকদের জন্যই আজকে ভার্সিটিতে মেয়েরা এতটা অবহেলিত হয়ে থাকে। আপু প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে না জেনে এমনটা করে ফেলেছি। এই ভার্সিটির নিয়ম কানুন সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তাই এমনটা করে ফেলেছি। প্লিজ আপু আমাকে ক্ষমা করে দিন। আমি কখনো আর এমন কাজ করব না। এটা নিয়ে তোর কোনো ক্ষমা নেই। তুই শার্ট প্যান্ট খুলে এইগুলো এখন পরবি। যদি এগুলো সবার সামনে পরে পুরো মাঠে চক্কর দিতে পারিস তাহলে তোকে ছেড়ে দিব। আপু আপনাকে আমি খুব ভালো করে বলছি, আমি সব কিছু করতে পারবো না। আর আমি মানছি যে আমার খুব অন্যায় হয়েছে। আমি না জেনে আপনার কাছে এসব কিছু নিয়ে এসেছি। আপনাকে এত বলার পরেও আপনি কেন এমনটা করছেন? কথাটা আকাশ ইচ্ছে করেই বলল, কারণ আকাশ কিছু দূর তাকিয়ে দেখতে পেল প্রিন্সিপাল আসছে। হয়তো উনি তার বাসায় যাবেন, এজন্যই আকাশ এই কথাটা বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর নীলাও আকাশকে আর কোনো কিছু বলতে পারল না, কারণ পিছনে তার বাবার বন্ধু ওরফে এই ভার্সিটির প্রধান শিক্ষক আছেন। নীলা যত কিছুই করুক না কেন সে ভার্সিটির প্রধান শিক্ষককে দেখে যথেষ্ট পরিমাণে সম্মান করে। নীলা তার হাতের প্যাকেটটা তার ব্যাগে ঢুকিয়ে নেয়, যেন স্যার কোনোভাবে বুঝতে না পারে। আসলে এগুলো হচ্ছে এই ভার্সিটির এক প্রকার র্যাগিং। আকাশ এদিকে বাসায় চলে আসলো। আকাশ বাসায় এসে চিন্তা করতে লাগলো সে নীলাকে যেসব কথা বলে এসেছে, লাস্টে না জানি কালকে ভার্সিটিতে গেলে সে কি করবে। আকাশ এগুলো ভাবতে ভাবতে এসে রান্না করে খাবার খেয়ে নেয়। খাবার খাওয়ার পরে এসে শুয়ে শুয়ে মোবাইল টিপতে থাকে। অবশ্য ফোনের মধ্যে কিছু একটা খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। আর হঠাৎ করে আকাশের মোবাইলে একটা কল আসলো। আকাশ কলটা রিসিভ করলো। আকাশ কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে কেউ একজন আকাশকে বলতে শুরু করলো, ভাই, ওই দিন কুড়িগ্রাম শহরে যে হামলাটা হয়েছিল সেই হামলার সঙ্গে ঢাকা শাপলা চত্বরের হামলার কোনো পার্থক্য নেই। এগুলো হামলা যারা করেছে ওরা একই গ্যাংয়ের লোকজন, কিন্তু এই গ্যাংটা কে চালায় সেটা আসলেই বুঝতে পারছি না। দেখ, যে করেই হোক এটার পেছনে কে আছে সেটা খুঁজে বের করতে হবে। আমার 2 দিনের মধ্যে এই খবরটা চাই। আমি আর কোনো কথা শুনতে চাই না। আর শোন, আমি যেহেতু ভার্সিটিতে আছি তাই ভার্সিটিতে অন্য কারো নজর দেওয়ার দরকার নেই।
তোরা তোদের কাজ করবি। তবে ভাই আপনাকে একা ভার্সিটিতে এভাবে ছেড়ে দেব আমাদের আসলেই মন চাচ্ছে না। কারণ কেউ যদি আপনার পরিচয়টা জেনে যায় আর যদি আপনার কোনো ক্ষতি করে দেয় তখন আমাদের কি হবে? আমাকে নিয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না, তোরা তোদের নিজেদের চিন্তা করিস। আর আমি যে কাজটা দিয়েছি সেই কাজটা ভালোভাবে করিস, আর সবাইকে বলে দে আমার প্ল্যান অনুযায়ী কাজ করার জন্য। প্রতিটা কাজের শেষে যেন আমাকে জানায়। এখন রাখ। কথা বলার পরে আকাশ কল কেটে দেয়। আকাশ কল কেটে দেওয়ার পরে আবার চিন্তা করতে থাকে। কুড়িগ্রাম শহরে যে বোম ব্লাস্ট হয়েছিল এবং ঢাকায় শাপলা চত্বরে যে বোম ব্লাস্ট হয়েছিল সবকিছু তো একই সময়ে হয়েছে, একই দিনে হয়েছে। আর এগুলো যদি একটা লোকে করে থাকে তাহলে ভার্সিটিতে খুনগুলো কারা করছে? ওরা আসলে কি চায়? ভার্সিটির ছাত্রছাত্রীদেরকে শুধু শুধু কেন মারছে ওরা? একটা লোক এত কিছু করবে এটা কি আসলেই মেনে নেওয়া যায়? নাকি ও কোনো একজন নয়, ও একটা গ্যাংস্টার আন্ডারওয়ার্ল্ডের। এত বছর ধরে রাজত্ব করছে আকাশ, কিন্তু কে এই গ্যাংস্টার সেটা তার ভালো করে জানতে হবে। আকাশ মোবাইলে একটা তথ্য পেয়েছিল, কিন্তু এতগুলো তথ্যর মাঝে এটা যে কোথায় চাপা পড়ে গেছে বুঝতেই পারছে না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আকাশ কিছু কোট পেল, যেগুলো লাশের উপর থেকে পাওয়া গিয়েছিল। লাশ খুন করার পরে লাশের পকেটের মধ্যে ছোট কাগজের মধ্যে এক একটা করে কোড লেখা ছিল। আকাশ সবগুলো কোড তার ল্যাপটপে নিয়ে ভালোভাবে মেলাতে শুরু করলো। মেলানোর পরে তখন আকাশ জানতে পারলো সেখানে লেখা দ্য মিশন স্টার্ট। আকাশ তার এসব করতে করতেই সময়টা পার করে দেয়। সন্ধ্যাবেলায় আকাশ ছদ্মবেশে রেডি হয়ে নেয়, আর তখনই তার মোবাইলে আরও একটা কল আসে। আকাশ কলটা রিসিভ করলো, আর ওপাশ থেকে কেউ একজন তাকে বলতে থাকে, ভাই আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি এই জায়গায় আসেন, আমরা আপনার জন্য ওয়েট করে আছি। সকালে আপনার সঙ্গে দেখা করে ওরা ওদের বিভিন্ন জায়গায় চলে যাবে, আপনি যেভাবে বলেছিলেন। আর ভাই, নতুন একটা খবর আছে। এই খবরটা ফোনে দেওয়া যাবে না, আপনাকে সরাসরি দিতে হবে। আপনি খবরটা শুনে চমকে যাবেন। ঠিক আছে, তোরা 10 মিনিট ওয়েট কর, আর যারা এসেছে তাদেরকে বল আমি 10 মিনিটের মধ্যেই আসছি। কেউ যেন কোথাও না যায়, সবাইকে আমার প্ল্যান বুঝিয়ে দিতে হবে। আকাশ তখন কল কেটে দেয়। আকাশ কল কেটে দেওয়ার পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে সেখানে চলে আসলো। আকাশ এসে দেখলো সেখানে প্রায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, আর গাড়ি থেকে তখনই প্রায় 50 থেকে 60 জনের মতো ছেলেরা নেমে আসলো। সকলেই আকাশের সঙ্গে কথা বলতে লাগলো। তারা সকলেই আকাশের হয়ে বিভিন্ন জায়গায় থাকে এবং আকাশের হয়ে কাজ করে থাকে। আকাশ ওদের সঙ্গে কথা বলতে বলতে অনেক সময় পার করে দিল, আর এভাবেই তাদেরকে কথার মাঝখানে তার প্ল্যান অনুযায়ী কাজ করতে বলল। আর সকলেই আকাশের কথা শোনার পরে তাদের গাড়ি নিয়ে চলে গেল। ওরা চলে যাবার পরে আকাশ তখন গাড়িতে বসে পড়ল। ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে, আর তখন রাজীব আকাশকে বলতে শুরু করলো, ভাই মনে করেন একটা শিক্ষক যদি তার প্রতিদিন রাতে ভিন্ন ভিন্ন মেয়েদের স্বাদ পায়, তাও আবার তার ছাত্রীদের কাছ থেকে, এই কথাটা আপনি কিভাবে নেবেন? রাজীব, আমি কিন্তু ফাজলামো করার মোড়ে নেই। যা বলবি সরাসরি বলবি। কি সব কথা বলছিস? একজন শিক্ষক কি করে এসব কাজ করতে পারে? ভাই এই কথাটা আসলে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। আমি সিসি ক্যামেরা হ্যাক করেছি, আর সিসি ক্যামেরা হ্যাক করার পরে ভার্সিটিতে একটা নতুন তথ্য পেয়েছি। ভার্সিটির ইতিহাস বিভাগের রঞ্জিত মল্লিক, উনি তার ডিপার্টমেন্টের মেয়েগুলোকে নিয়ে ফুর্তি করে রাতের বেলা। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, সেই জন্য আমি সিসি ক্যামেরা হ্যাক করে ভিডিওগুলো আপনার কাছে নিয়ে এসেছি। এই যে দেখেন ভিডিওগুলো। আকাশ ভিডিওগুলো দেখার পরে যেন তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কারণ লোকটাকে আকাশ অনেক বেশি সম্মান করত। যদিও আকাশ একজন মাফিয়া কিং, কিন্তু ওনাকে আকাশ সম্মানের চোখে দেখত, কারণ শিক্ষককে সবাই সম্মান করে, আর উনি হলেন এই শহরের নাম করা শিক্ষক। সবাই তাকে এক নামে চিনে, রঞ্জিত মল্লিক। তখন রাজীব আবারও আকাশকে বলতে লাগলো, ভাই আপনি যেটা ভাবছেন আমি নিজেও ভাবছি, এই মানুষটা এরকম হলো কি করে। আমিও আসলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না এটা দেখে। আপনি যদি চান তাহলে আপনাকে নিয়ে এখন একটা জায়গায় যেতে পারি, যেখানে গেলে হয়তো আপনি কোনো কিছু দেখতে পারবেন, যদি ভাগ্যে থাকে। আর যদি ভাগ্যে না থাকে তাহলে তো দেখতে পারবেন না। চলুন যাওয়া যাক।
একথা বলার পরে আকাশ গাড়িতে উঠে পড়ল। আকাশ গাড়িতে উঠে পড়ার পরে গাড়িটা রাজীব নিজেই ড্রাইভিং করতে শুরু করলো। অনেক দামি একটা গাড়ি, বিএমডাব্লিউ। এই বিএমডাব্লিউ বাংলাদেশের মধ্যে শুধুমাত্র আকাশেরই রয়েছে, আকাশ ছাড়া অন্য কারো কাছে নেই, এবং এটা সবাই ভালো করেই জানে যে আকাশ ছাড়া এই এক্সপেন্সিভ জিনিসগুলো কেউ ব্যবহার করতে পারবে না। আকাশ একটু পরেই একটা নাইট ক্লাবের সামনে এসে গেল। সবাই গাড়ি থেকে নেমে পড়ল। সবাই গাড়ি থেকে নেমে যাওয়ার পরে আকাশ তখন সবাইকে নিয়ে নাইট ক্লাবের ভিতরে প্রবেশ করলো। আর ভিতরে প্রবেশ করার পরে দেখলো রঞ্জিত মল্লিক মেয়েদের সঙ্গে ডান্স করছে এবং ড্রিঙ্কস করছে। আকাশ একপাশে বসে পড়ল, আর একপাশে বসে পড়ার পরেই তখনই একটা মেয়ে আকাশের সঙ্গে ডান্স করার জন্যে এগিয়ে আসলো আর আকাশকে বলতে লাগলো, হাই, ডান্স করবে আমার সঙ্গে? তুমি দেখতে অনেক বেশি স্মার্ট, চলো একসাথে ডান্স করি। আর যদি আমাকে মজা দিতে পারো তাহলে ফুল নাইট আমি তোমার, নো প্রবলেম। ইয়েস শিওর, নো প্রবলেম, লেটস গো। আকাশ এটা বলে মেয়েটার সঙ্গে ডান্স করতে থাকে। আকাশের একটা উদ্দেশ্য আছে, মেয়েটাকে পটিয়ে যদি ওই রঞ্জিত মল্লিকের আর কোনো তথ্য পাওয়া যায় সেটার কারণে আকাশ ট্রাই করতে রাজি হচ্ছে না। না হলে আকাশের এসবের প্রতি কোনো লোভ নেই। আকাশ এসবকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকে, কারণ তার অন্যরকম একটা জীবন কাহিনী আছে, আর সেই জীবন কাহিনী থেকে আকাশ এইসবকে দুচোখের বিষ মনে করে। আকাশ শুধুমাত্র এটাই মনে করে যে নিজের স্ত্রীকে ছাড়া অন্য কারোর সঙ্গে এসব করবে না। এসব করাটাও পাপ, কারণ সে তার নিজের পরিবারকে এসব করতে দেখেছে। আপনারা হয়তো কোনো কিছু বুঝতে পারছেন না, গল্পের সাথে থাকেন নিশ্চয়ই বুঝতে পারবেন। আকাশ মেয়েটার সঙ্গে ডান্স করতে থাকে এবং কথা বলতে থাকে। মেয়েটা তখন আকাশকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি তো অনেক বেশি স্মার্ট, তুমি এখন থেকে প্রতিদিন এই ক্লাবে আসবে। আমি এই ক্লাবে প্রতিনিয়তই রেগুলার কাস্টমার, বুঝতে পেরেছো? তোমার মতো হ্যান্ডসাম ছেলের সঙ্গে থাকতে পারলে মন্দ হবে না। হ্যাঁ অবশ্যই, কেন আসবো না। আচ্ছা শোনা, একটা কথা বলি। ওই যে দাঁড়িয়ে দেখছো, উনি তো ভার্সিটির শিক্ষক রঞ্জিত মল্লিক। উনি কি এখানে প্রতিদিনই আসেন নাকি মাঝে মাঝে আসেন? আরে প্রতিদিন আসবেন মানে? আর ওনারই তো এইটা ক্লাব, তাহলে উনি প্রতিদিন আসবেন না কেন? আর আমরা তো সবাই তার, সবাই নিয়োজিত। কি সবাই নিয়োজিত কথাটা শুনে অবাক হলে, তাই না? না মানে আমরা সবাই তার সঙ্গী। তো তোমরা সবাই যেহেতু তার সঙ্গী, তুমি যে আমার সঙ্গে ডান্স করছো, এসব করছো, তো তোমার রঞ্জিত মল্লিক কোনো কিছু বলবে না তোমাকে? যে অপরিচিত মানুষের সঙ্গে তুমি এইভাবে ডান্স করছো, বা অন্যরাও তো অপরিচিত লোকদের সঙ্গে ডান্স করছে, এটার ব্যাপারে রঞ্জিত মল্লিক কোনো কিছু বলবে না? দেখো, তোমাকে একটা সত্যি কথা বলি, এই কথাটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। তোমাকে প্রথম দেখায় আমি পছন্দ করে ফেলেছি, তার জন্যই আমি সত্যি কথাটা বলছি। আমাদের কাজ হলো ছেলেদের সঙ্গে মিশে তাহাদের সঙ্গে রাত কাটিয়ে সমস্ত কিছু আত্মসাৎ করে নেওয়া, মানে কিডন্যাপ করে তাদের কাছ থেকে টাকা আদায় করা। যেমন বড়লোকদের ছেলেদের সঙ্গে এইসব বেশি করা হয়, কারণ গরিব ঘরের ছেলে মেয়েরা তো এখানে কখনোই আসবে না। আর নতুন নতুন মেয়েরা যারা আসবে সবাইকে আমাদের দলে টেনে নেওয়া, বুঝতে পেরেছো? তোমাকে আমি সব কিছু ফ্রি দিয়ে দিব, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো বিপদ হবে না। তোমাকে আমি সম্পূর্ণ নাইট ফ্রি করে দিলাম, তোমাকে এমনিতেও পছন্দ হয়েছে সেই জন্য। আকাশ এই কথাটা শোনার পরে তার যেন ঘাম বের হচ্ছে, কারণ এরকম জঘন্য কাজ আর কজনই বা করতে পারে। আকাশ এবার নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলো। এতদিনে আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করে যতটা না জানতে পেরেছেন, এই সন্ধ্যার পর থেকে এর চেয়ে বেশি জানতে পারছে। একটা মানুষ এতটা খারাপ হয় কি করে? আকাশ কিছুক্ষণ চুপ থাকার পরে আবারও মেয়েটাকে প্রশ্ন করতে লাগলো, আচ্ছা তুমি যে এই লাইনে আছো, তোমার কি খারাপ লাগে না? তুমিও তো একটা মেয়ে, তোমার তো হাজবেন্ড, স্বামী, সন্তান, পরিবার এসবের প্রতি আগ্রহ থাকার প্রয়োজন, কিন্তু তুমি এটা না করে তুমি এসব বাজে কাজে কেন লিপ্ত হচ্ছ?
তুমি ভালো করেই জানো যে এটা বাজে কাজ। হ্যাঁ, আমি এটা খুব ভালো করেই জানি যে এটা অনেক খারাপ কাজ, কিন্তু আসলে এটা ছাড়া আমার আর কোনো কিছু করার নেই। কারণটা তোমাকে অন্য একদিন বলবো, আজকে তোমাকে কোনো কিছু বলা সম্ভব না। আর এই রঞ্জিত মল্লিক আসলেই কোনো ভালো মানুষ না। ওর হাত অনেক লম্বা, অনেক লম্বা, যে তুমি কোনো ধারণা করতে পারবে না। তুমি একজন শুধুমাত্র বড়লোক বাবারই তো ছেলে, এসবের প্রতি তোমার কোনো ধারণা নেই। আচ্ছা, আমরা তো এখন ভালো বন্ধু, চলো অন্য কোথাও গিয়ে সময় কাটাতে পারি। আই মিন, এমনি কোনো জায়গায়। এখানে অনেক বেশি কোলাহল হচ্ছে, সাউন্ড হচ্ছে, তাই এখানে কথা বলাটা বেটার হবে না আমাদের জন্য। এ কথা বলার পরে আকাশ মেয়েটাকে নিয়ে যথারীতি বাহিরে চলে আসলো। মেয়েটা চেয়েছিল অন্য একটা রুমে যাওয়ার জন্য, কিন্তু আকাশ যদি রুমে যেতে রাজি হতো তাহলে অন্য কিছু ঘটে যেতে পারত। আকাশ তার নিজেকে আগে সেভ করবে এটাই তার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আকাশ মেয়েটাকে নিয়ে বাইরে আসার পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো, আর সকলেই আকাশের দিকে খেয়াল করছে। রাজীব আকাশের কাণ্ড কারখানা দেখে হেসেই যাচ্ছে। কারণ আছে, একটা কারণ, আকাশ খুব ভালো মেয়েটার সঙ্গে জমিয়ে ফেলেছে, আর তার কারণেই মেয়েটার সবকিছু তাকে বলতে রাজি হচ্ছে। এত কম সময়ের মধ্যে আকাশ কোনো মেয়েকে পটিয়ে ফেলতে পারবেন এটা সত্যিই ধারণার বাইরে ছিল। সবাই ভাবতো আকাশ একটা অনেক শক্ত মনের একটা মানুষ, অনেক রাগী টাইপের একজন মানুষ, তার যে মন বলতে কোনো কিছু আছে এরা সবাই ভুলেই গিয়েছিল। গাড়িতে হেলান দেওয়ার পরে তখন বিজলি মেয়েটা আবারও আকাশকে বলতে লাগলো, আসলে আমি ছিলাম এই ভার্সিটির একজন ইতিহাস বিভাগের ছাত্রী। আমি কোনো না কোনোভাবে স্যারের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়ি। আসলে ভুলটা ছিল আমার একটু লোভ ছিল, আর সেই লোভের কারণেই স্যারের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়েছি। তখন স্যার আনম্যারিড ছিল, আর স্যার বিয়ে করেছে কিনা এখনো পর্যন্ত সেটাও আমাদের জানা নেই। রিলেশনশিপে জড়িয়ে পড়ার পরে সকল অপকর্মগুলো আস্তে আস্তে শুরু হয়, আস্তে আস্তে তার ব্যাপারে জানতে পারি। আর একটা সময় যখন আমি এগুলো থেকে বেরিয়ে আসতে চাই, তখনও আমার বাবা মা পুরো পরিবারকে শেষ করে দেয়। আর আমিও ভয়ে এই কাজ করতে থাকি। আমাদের এই ক্লাবে প্রায় 20 জনের মতো মেয়ে আছে। এই 20 জন হলো তার প্রতি রাতের নিত্যদিনের সঙ্গী। এছাড়াও নতুন নতুন মেয়েগুলোকে যে এনে দিতে পারবে তাদেরকে সে অনেক টাকা দেয়। পরবর্তীতে এই মেয়েগুলোকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়। অন্য জায়গায় বলতে এই মেয়েগুলোকে বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া হয়। আর এইগুলো প্রতি সপ্তাহে ট্রাকে করে বর্ডার পার করে দেওয়া হয়। মেয়েগুলোকে সাজানো থেকে শুরু করে সেফটি দেওয়া সব কিছুর দায়িত্বে থাকি আমরা এই 20 জন। আমাদের এই 20 জনের কাজ হচ্ছে মূলত এটা। এছাড়া ওই যে কিডন্যাপিং এর কেসটা তো তোমাকে আগেই বলেছি। ও মাই গড, এভাবে সাধারণ মেয়েগুলোকে এত ক্ষতি করছে, তারপর আবার বিদেশিদের কাছে বিক্রি করে দিচ্ছে। কিন্তু এটার কি কোনো শেষ হওয়ার নেই? এভাবে কি চলতে থাকবে? মানুষ ভার্সিটিতে পড়াশোনা করতে আসে, অনেকেই আছে যারা গ্রাম থেকে উঠে এসে বড় নামিদামি একটা ভার্সিটিতে ভর্তি হয়ে নিজের জীবনটাকে গোছাতে চায়। তাদের পরিণতি কি তোমার অবস্থাই হবে? মানে তুমি তো বেঁচে গিয়েছ, তোমাকে বিদেশে পাচার করেনি। আমি মানছি তুমি অনেক বেশি কষ্টে আছো, কিন্তু যাদেরকে বিদেশে পাচার করে দেওয়া হয় তাদের কি অবস্থা করে তুমি কি একবার ধারণা করতে পারো? হ্যাঁ, আমি সেটা জানি। আর আমি বেঁচে গিয়েছি কারণ আমি তার গার্লফ্রেন্ড ছিলাম। এই কারণে হয়তো দয়া করে আমাকে বিদেশে বিক্রি করে দেয়নি, আমাকে এসবের প্রতি দায়িত্ব দিয়ে রেখেছে। যদি আমি ঠিকমতো দায়িত্ব পালন না করি তাহলে আমাকেও বিক্রি করে দেবে যে কোনো সময়। তার জন্যই ভয়ে এসব করে থাকি। আসলে মৃত্যু ভয় সবারই থাকে, সেই জন্যই আমি এসব করছি। পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। চারিদিকে তার লোকজন রয়েছে, যে কোনো সময় ধরে ফেলতে পারে। আর ওদেরকে বিদেশে পাচার করে দেওয়ার পরে বিদেশিরা ওদেরকে মন মতো ব্যবহার করেন, যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারেন। তোমাকে কি বলতে চাচ্ছি
তুমি ভালো করেই বুঝতে পারছো। আর পত্রপত্রিকায় তুমি ভালো করেই জানো কিভাবে কি করে লেখালেখি হয়। সব কিছু মেনে নিতে না পারলে মেয়েগুলোকে ওরা হত্যা করে ফেলে, আর হত্যা করার পরে কিডনি এবং আরও কিছু বডির অংশগুলোকে ওরা পিস হিসেবে বিক্রি করে দেয়। এইগুলোর মধ্যেও এই রঞ্জিত মল্লিকেরও হাত রয়েছে। তবে রঞ্জিত মল্লিক শুধু একা নয়, রঞ্জিত মল্লিকের অন্য একজন সাহায্য করছে, কিন্তু নামটা হচ্ছে রঞ্জিত মল্লিকের, আর সেই হলো মাস্টার মাইন্ড। কিন্তু সে মাস্টার মাইন্ডের নাম কি, কোথায় থাকে, কি তার পরিচয়, আমরা কোনো কিছুই জানি না। সে সবার আড়ালে থাকে। তুমি আমাকে বিশ্বাস করে সব কিছু বলে দিলে। এখন যদি আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি, আর যদি ওরা তোমাকে মেরে ফেলে বা আমি তোমাকে মেরে ফেলি? আসলে তোমার প্রথম দেখাতেই আমার ভালো লেগে গিয়েছিল, তার জন্যই তোমার সঙ্গে আমি মিলিত হয়েছি। তুমি চাইলে আমার যে কোনো কিছু করতে পারো, আর যদি তোমার ওইসব করার ইচ্ছে থাকে চলো, তোমাকে রুমে নিয়ে যাচ্ছি। তুমি যেহেতু আমাকে বিশ্বাস করে সব কিছু বলে দিয়েছ, তাহলে আমি আমার নিজের পরিচয় লুকিয়ে রাখবো না। তুমি জানো আমি কে? আমি সেই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আকাশ চৌধুরী। একথা বলার পরে আকাশ তার ট্যাটু করা হাতটা বাড়িয়ে দেয়, আর ট্যাটুটা দেখার পরে বিজলি আকাশের দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। বিজলি অনেকটা ভয় পেয়ে গেছে, কারণ সে কার সঙ্গে এতক্ষণ কথা বলেছে যে কিনা পুরো আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করছে। সে তার সঙ্গে এতক্ষণ এসব কথা বলছিল। বিজলি চুপ করে আছে, মাথা নিচু করে আছে। আর তখন আকাশ বিজলির ভয় কাটানোর জন্য বিজলিকে বলতে লাগলো, ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে এখানে তোমার কোনো দোষ নেই। তুমি তোমার নিজের জীবন রক্ষার জন্য তুমি এসব কাজ করছো। ওই রঞ্জিত মল্লিক এবং তার পেছনে কে আছে সব কিছু আমি খুঁজে বের করব। তুমি শুধু আমাকে সাহায্য করবে কিনা সেটা বলো। তুমি কি চাও না তোমার মতো যারা এর শিকার হয়েছে, যারা তার আপন প্রিয় মানুষটাকে হারিয়েছে, যার কারণে সমাজে এসব অপকর্ম বেড়ে গিয়েছে, সে শাস্তি পাক, অন্য মেয়েরা তাদের সঠিক বিচার পাক? হ্যাঁ, আমি খুব করে চাই যে যারা আমার এই সর্বনাশ করেছে তারা যেন এই দুনিয়ার বুকে আর বেঁচে না থাকে। আমি নিজে তো শেষ হয়েছি, আমি চাই না আর কোনো মেয়ে এই ফাঁদে পা দিক। দেশের মধ্যে শুধুমাত্র এর কারণে অপকর্মগুলো হচ্ছে। এই কিছুদিন আগে শাপলা চত্বরে বোম ব্লাস্ট হয়েছে এবং কুড়িগ্রামে বোম ব্লাস্ট হয়েছে শুধুমাত্র এই রঞ্জিত মল্লিকের জন্য। তবে এর পেছনে আরও একজন আছে, সেটাকে খুঁজে বের করতে হবে। কিন্তু রঞ্জিত মল্লিক এটা কখনোই সহজে বলবে না। এটা বের করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু আমার প্ল্যান মোতাবেক কাজ করে যাও। তোমার যা সেফটি দেওয়া লাগে সব কিছু আমি করব। তুমিও নিশ্চয়ই আমার ব্যাপারে খুব ভালো করে জেনে থাকবে। আমি যদি মরে যাই আমার কোনো সমস্যা নেই, তবুও তো এই শয়তানটার মৃত্যু হবে। এখন আমি ভরসা পাচ্ছি যে আমি মরে গেলেও কেউ একজন আছে যে এদেরকে শেষ করবে। তারপর আকাশ তার নাম্বারটা বিজলির কাছে দিয়ে দিল, আর বিজলির কাছে নাম্বারটা দিয়ে দেওয়ার পরে বিজলি নাম্বারটা নিয়ে চলে গেল। সেখান থেকে আকাশও সবাইকে নিয়ে তার বাসায় চলে আসলো। সবাইকে নিয়ে বাসায় আসার পরে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে লাগলো, আর সবাই আকাশকে রেখে সবাই যে যার মতো করে চলে গেল। পরের দিন সকালবেলা আকাশ রেডি হয়ে নিল ভার্সিটির জন্য। খ্যাত হয়ে রেডি হয়ে আবারও চলে আসলো ভার্সিটিতে। একটা গাছের নিচে বসে আছে সে, ক্লাস শুরু হতে বেশ অনেকক্ষণ দেরি হবে। কিছুক্ষণ পরেই নীলা তার দিকে এগিয়ে আসলো। নীলা তার দিকে এগিয়ে আসার পরে তখন আকাশকে বলতে লাগলো, কিরে, তুই রাত 10টার দিকে নাইট ক্লাবের সামনে কি করছিলি? আমি দেখেছি তুই আবারও অন্য মেয়েদের পিছনে পড়ে গেছিস, নাকি বড়লোক মেয়েদেরকে নিয়ে এসব করার ধান্দা, তাই না? আপু, আপনি এসব কি বলছেন? আমি তো আসলেই কোনো কিছু বুঝতে পারছি না। আমি শুধুমাত্র সাধারণ একটা ছেলে। আমি দিন আনি দিন খাই, আর অনেক কষ্ট করে এই ভার্সিটিতে চান্স পেয়ে পড়াশোনা করছি। রাত 10টা তো অনেক সময়, এত রাতে আমি বাহিরে কি করে বের হব?
আর তাও আবার এই নাইট ক্লাবের সামনে। আমি তো কখনো নাইট ক্লাবের ধারে কাছেও যাইনি। এখানে গেলে অনেক টাকা লাগে। আপনি হয়তো আমার জায়গায় অন্য কাউকে দেখেছেন। মানুষের মতো মানুষ অনেকেই থাকতে পারে। আমি শুনেছি একটা মানুষের মতো 7 জন মানুষ হতে পারে। সেটা ঠিক, আমি তোর মতো কাউকে হয়তো দেখেছি কালকে একটা দামি গাড়ির মধ্যে হেলান দিয়ে কথা বলছিল। আচ্ছা সেটা বড় কথা নয়, এসব কথা বাদ দে। তুই কালকে আমাকে ওই কথাটা কেন বলেছিস? আমাকে যে এই কথাটা বলার পরে ধরে চলে গিয়েছিলি কেন? আপু, আমি বুঝতে পারিনি আপনাকে ওই প্যাকেটটা দেওয়ার পরে ওই অবস্থা হয়ে যাবে। আমি সত্যি জানতাম না যে ওই প্যাকেটের মধ্যেই এসব কিছু থাকবে। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো আপনার সামনেও আসব না। সেটা বললে তো হবে না। তুই যেহেতু অন্যায় করেছিস সেই জন্য তোকে শাস্তি পেতে হবে। এখন যা আমার জন্য দোকান থেকে আইসক্রিম নিয়ে আয়। আর এই নিয়ে 500 টাকা একটা আইসক্রিম আনবি আর বাকি টাকা তোর কাছে রেখে দিবি। এই কথা বলার পর আকাশ দোকানে চলে আসলো। আকাশ দোকানে আসার পরে নীলার জন্য আইসক্রিম কিনে নিয়ে বাকি টাকা তাকে ফেরত দিল। বাকি টাকা নীলা না নিয়েই সেখান থেকে তার বান্ধবীদের কাছে চলে গেল। তার বান্ধবীদের সঙ্গে গিয়ে আলোচনা করতে লাগলো। গল্প করতে করতে সময়টা পার হয়ে গেল। আর আকাশ এদিকে ভার্সিটিতে কাউকে খুঁজতে লাগলো। আর হঠাৎ করে দেখলো ছেলেটা ক্লাসে প্রবেশ করছে। আকাশও তাড়াতাড়ি করে ক্লাসে প্রবেশ করলো। এমন জায়গায় গিয়ে বসে পড়েছে যেন সবাইকে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। স্যার ক্লাস করাচ্ছেন। স্যার ক্লাস করানোর সময় নীলা ক্লাসে প্রবেশ করলো। নীলা ক্লাসে প্রবেশ করে সে তার জায়গা মতো বসে পড়লো। আর হঠাৎ করে একটা ছেলে তার মোবাইল বের করলো। আর তার মোবাইলটা বের করার পরে কারোর সঙ্গে যেন মেসেজ করছে, যে মেসেজটা ছিল এরকম: বস, আজকে নেহাল ভাই আপনার সঙ্গে দেখা করতে যাবে, আপনি জায়গা মতো চলে আসবেন। আর রঞ্জিত স্যার আপনার সঙ্গে এখন দেখা করতে পারবে না, আপনার সাথে কোনো এক সময় দেখা করবে। আর সব কিছু নেহাল আপনাকে জানিয়ে দেবে। আকাশ দূর থেকে মেসেজ করাটা দেখে নিল। আর মেসেজটা দেখার পরে কিছুটা আন্দাজ পেল নেহাল কার সঙ্গে দেখা করতে যাচ্ছে। তাহলে কি সেই বসের সঙ্গে নেহাল দেখা করতে যাচ্ছে, নাকি অন্য কারোর সঙ্গে? এত সহজে ওই বসকে সে পেয়ে যাবে এটা কখনোই হতে পারে না। সে হয়তো অন্য কেউ হতে পারে। যে গোপনে আছে আসল বস এত তাড়াতাড়ি সামনে আসতে পারে না। তবে সে খুব ভালো করেই জানে যে ওই তাদের বস কোথায় আছে। আকাশ যথারীতি ক্লাস শেষ করলো। আর ক্লাস শেষ করার পরে তখন ভার্সিটির পিছনে চলে আসলো। ভার্সিটির পিছনে এসে অফিস রুমের জানালা দিয়ে দেখতে শুরু করলো। রঞ্জিতের রুমে 2 জন ছেলে প্রবেশ করেছে। 2 জন ছেলে প্রবেশ করার পরে তখন রঞ্জিত স্যারকে বলতে লাগলো: নেহাল আজকে মাহিনের সঙ্গে দেখা করতে যাবে। আর মাহিন 2টা প্রোডাক্ট চেয়েছে, আর 2টা প্রোডাক্ট খুবই ইনট্যাক্ট চেয়েছে। ইনট্যাক্ট ছাড়া নাকি তার চলবে না। আর এই 2টাকে ব্যবহার করার পরে সে নিজেই আপনার কাছে পাঠিয়ে দেবে। আপনি পরে এটাকে অন্য জায়গায় বিক্রি করে দিতে পারেন। এভাবে আমার অফিস রুমে আসার কোনো প্রয়োজন নেই, যা বলার সব কিছু মোবাইলে বলবি। এভাবে হুটহাট চলে আসাটা আমার জন্য অনেক বেশি রিস্ক হয়ে যাবে, আর আমি চাই না যে আমি কোনো সমস্যায় পড়ি। তোরা যেভাবে চলাফেরা শুরু করে দিয়েছিস, আমি তো খুব তাড়াতাড়ি ধরা খেয়ে যাব। আরে আপনার কোনো কিছু হবে না। এই প্রশাসনকে তো আপনি টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছেন। এই প্রশাসন চোখ থাকতেও চোখ দিয়ে কোনো কিছু দেখবে না, চোখ বন্ধ করে রাখবে সব সময়। সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু এটা মনে রাখতে হবে, আকাশের লোকজন যে কোনো জায়গা দিয়ে আসতে পারে। এমনকি আকাশ নিজেও এখানে আসতে পারে। যদি আকাশ একবার এসে যায় তাহলে আমাদের কারোরই রক্ষা নেই, বসেরও রক্ষা নেই। বসকে ভেতর থেকে টেনে বের করে আনবে এই আকাশ। এই আকাশ যতটা ভয়ঙ্কর এটা তোর আর তার ব্যাকগ্রাউন্ড দেখে জানতে পারবি। ঠিক আছে, আমরা তাহলে গেলাম। আপনি সময় মতো করে গাড়িতে করে পাঠিয়ে দিন। আর নেহাল ভাইয়ের কাছে 1 কোটি টাকার হিরোইন দিয়ে দিবে মাহিন ভাই। এ কথা বলার পরে ছেলেগুলো চলে গেল। আর ছেলেগুলো চলে যাওয়ার পরে রঞ্জিত স্যার যেন কাউকে কল করলো। একবার কল দেওয়ার পরে কিছুক্ষণ কথা বলল। আর এদিকে আকাশ তাড়াতাড়ি করে মাঠে চলে আসলো। মাঠে আসার পরে দেখলো নেহাল স্বাভাবিকভাবেই তার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছিল। আর যে 2 জন ছেলে স্যারের রুমে গিয়েছিল তারাও নেহালের সঙ্গে আড্ডা দিচ্ছে। বোঝার কোনো উপায় নেই যে তারাই ওই গ্যাংস্টারের সদস্য। পাশ দিয়েই চলে যাচ্ছিল আকাশ। হঠাৎ করেই নেহাল তাকে ডাকলো। আকাশ তার কাছে গেলে তারা তখন আকাশকে বলতে লাগলো: কিরে খ্যাতের বাচ্চা খ্যাত,
কালকে এতটা দৌড়ানি এবং এতটা থাপ্পড় খাওয়ার পরেও আজকে তুই ভার্সিটিতে কেন এসেছিস? তোর কি লজ্জা শরম বলতে কেন কিছু নেই? ভাই, যেখানে আমি কোনো অন্যায় করিনি তাহলে কি করে আমি ভার্সিটি মিস দিব? আমি তো এখানে পড়াশোনা করতে এসেছি, আমি অন্য কোনো কাজ করতে আসিনি। আমি আমার মতো করেই পড়াশোনা করব। আর এখানে ভার্সিটিতে না আসার কথা কেন আসবে? তুই কিন্তু মুখে মুখে তর্ক করা শুরু করে দিয়েছিস। আমার মাথা গরম করাবি না। আমি মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করি না। আর একটা কথা বললে তোকে মেরে এখানে শুটকি করে দেব, ক্ষেতের বাচ্চা ক্ষেত ফকিন্নি। শোন, নীলাকে গিয়ে এই চিরকুটটা দিবি, আর এই চিরকুটের মধ্যে কি লেখা আছে সেটা পড়তে পারবি না। যদি পড়িস তাহলে তোকে সোজা ফায়ার করব। এই যে দেখেছিস আমাদের হাতে পিস্তল, তোকে মেরে ফেললে আমাদের কেউ কোনো কিছু করতে পারবে না, কারণ তোর মতো খ্যাতের হয়ে কেউ এগিয়ে আসবে না। সবাই আমাদের দেখে ভয় পায়, বুঝতে পেরেছিস? যেটা বলছি সেটা কর। আকাশ কোনো উপায় না পেয়ে ওই চিরকুট হাতে নিয়ে নীলার দিকে যেতে শুরু করলো। নীলা তার বান্ধবীদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। আকাশ এই ফাঁকে চিরকুটের মধ্যে লেখা "আমি তোমাকে ভালোবাসি", আকাশ এই লেখাটা পড়ে হেসে দিল, কারণ সে আসলেই নীলাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু এই প্যাচেতে পড়ে ভালোবাসি বলাটাও হয়ে গেল। আকাশ নীলার কাছাকাছি চলে আসলো। কাছাকাছি আসার পরে তখন চিরকুটটা নীলার হাতে দিল, আর নীলার হাতে দেওয়ার পরে তখন নীলা কোটটা পরে তার বান্ধবীদেরকে দেখায়। তখন তার বান্ধবীরা বলতে শুরু করলো, নীলা, তুই কি এখন এসব খ্যাতের কাছ থেকে লাভ লেটার পাওয়া শুরু করে দিয়েছিস? আজকে সত্যি আমাদের অনেক সৌভাগ্য যে এরকম খারাপ ছেলে তোকে প্রপোজ করেছে, আর আমরা সেটার প্রমাণ। সত্যি করে বল, এটা কি তুই নিজে দিয়েছিস নাকি তোকে অন্য কেউ এটা দিয়ে পাঠিয়েছে? আর তোর সাহস কি করে হলো আমাকে লাভ লেটার দেওয়ার? কালকে কি সব দিয়েছিস আর আজকে আমাকে লাভ লেটার দিয়েছিস? তোকে ইচ্ছে করছে মেরে ফেলতে। আজকে আমার বার্থডে, সেজন্য আমি তোকে কোনো কিছু বলছি না, না হলে তোকে এমন থাপ্পড় দিতাম যে সারা জীবন হাসপাতালের বেডে শুয়ে থাকতি। যারাই আমাকে প্রপোজ করতে এসেছে আজ পর্যন্ত তাদের কি অবস্থা হয়েছে আমার বান্ধবীদের কাছ থেকেই শুনে নিস। এই পর্যন্ত যারা নীলাকে প্রপোজ করতে এসেছে তাদের ঠিকানা হয়েছে শুধুমাত্র হাসপাতালে। এখনো মনে হয় ঢাকা মেডিকেল কলেজের 7 জন ভর্তি আছে। ওরা কোনোদিন সুস্থ হতে পারবে কিনা সেটা জানা নেই। যে প্রপোজ করার জন্য এই অবস্থা হয়েছে, তাহলে ভাব তুই যেসব কাণ্ড কারখানা করেছিস এটার জন্য তোর কি শাস্তি হতে পারে। কালকেও নীলার মন ভালো ছিল না, আর আজকে নীলার বার্থডে, সেই জন্য তুই বেঁচে গিয়েছিস, না হলে তোর অবস্থা এরকম হয়ে যেত। আসলে নীলা, আমি তোমাকে কি বলবো আমি বুঝতে পারছি না। আসলে আমাকে ওখান থেকে একটা ভাইয়া আমাকে এই চেক কোডটা দিয়ে বলল তোমাকে দেওয়ার জন্য, তার জন্যই এনে দিলাম। দেখেছিস নীলা, ছেলেটা এখন কত সহজ হয়ে গেছে। ছেলেটা এখন তোকে তুমি করে বলা শুরু করে দিয়েছে। জীবনে আর কত কি দেখতে হবে। তুই কি কোনো কিছু বলবি নাকি আমরা কোনো কিছু করব? এভাবে তো আমাদের মান সম্মান ঢুকাতে পারিস না। তুই তুই আমাদের বান্ধবী হয়ে এসব কি করে সহ্য করছিস? তুই তো আগে এমন ছিলি না, হঠাৎ করে কেন এমন হয়ে গেলি? তখনই নীলা রেগে গিয়ে আকাশকে একটা থাপ্পড় মারলো। আকাশকে থাপ্পড় মারার ফলে আবারও সেই ঠোঁট কাটা জায়গায় লেগে যায়, আর সঙ্গে সঙ্গে রক্ত বের হতে শুরু করলো। আকাশ কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসলো। সেখান থেকে সোজা বাসায় এসে তার ঠোঁটের মধ্যে ঔষধ লাগিয়ে নেয়, আর এভাবেই সময়টা পার হয়ে যায়। সন্ধ্যাবেলায় আকাশের ফোনে একটা কল আসলো। আকাশ কলটা রিসিভ করলো। আকাশ কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে জুবায়ের তাকে বলতে শুরু করলো, ভাই, নেহাল তার বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে, আর তার গাড়ির মধ্যে দুটো মেয়ে রয়েছে। দুটো মেয়েকে হোস্টেল থেকে ধরে এনেছে, অনেক চিল্লাচিল্লি করছে, কিন্তু আমাদের সামনে মেয়েগুলোর হাতের মধ্যে ইঞ্জেকশন দিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে মেয়েগুলো অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, তোরা নেহালের গাড়িটাকে ফলো করতে থাক, আর আমি এখনই আসছি। আর জিপিএস ট্র্যাকার আমি অন করে রাখবো, বুঝতে পেরেছিস? আমি আসার পরে তোরা এখান থেকে চলে যাবে আর আমাকে ফলো করতে থাকবে। আকাশ তখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয়, আর রেডি হয়ে নেওয়ার পরে তার গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে সেখানে যেতে থাকে। কিছুক্ষণ পরে নেহালের গাড়িকে ফলো করতে থাকে এবং জুবায়ের তার গাড়ি নিয়ে তার গোডাউনে চলে গেল। আর তার গোডাউনে যাওয়ার পরে আকাশের জিপিএস
ট্র্যাকার ফলো করতে থাকে। আকাশ নেহালের গাড়িটাকে ফলো করতে করতে একটা জঙ্গলের সামনে এসে থামলো আর নেহাল গাড়ি থেকে নেমে পড়লো। নেহাল গাড়ি থেকে নেমে পড়ার পরে অপেক্ষা করতে লাগলো, আর এদিকে আকাশও তার গাড়ি থেকে নেমে অন্য একটা জায়গায় লুকিয়ে পড়লো। আর কিছুক্ষণ পরেই আকাশ খেয়াল করলো আর একটা গাড়িতে করে একজন লোক আসে, আর এটাই হয়তো সেই মাহিন। মাহিন গাড়িটা নেহালের সামনেই থামালো। মাহিন সহ গাড়ি থেকে আরো বেশ কজন ছেলেরা নেমে পড়লো। আর ছেলেরা নেমে পড়ার পরে মাহিন তখন নেহালকে বলতে শুরু করলো, শোন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমার কোনো প্রোডাক্ট লাগবে না। আর কোটি টাকার হিরোইন দিয়েছে, এটা শেষ হওয়ার পরে আমাকে জানাবি। রকি তোকে মালামালে পৌঁছে দেবে। আর আকাশের লোকজন চারিদিক দিয়ে ছড়িয়ে পড়ে আছে, যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, তাই সাবধানে চলাফেরা করতে হবে। আর আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত এভাবে দেখা করবি না। আমি যখন বলবো তখনই দেখা করবি। ভাই, আপনি যেভাবে বলেছিলেন আমি সেভাবে কাজ করছি। আর ভার্সিটিতে এখন মেয়েরা অনেক সতর্ক হয়ে গেছে, কেউ আর মিথ্যে কথায় চলে আসতে চায় না, সবাই এখন চালাক হয়ে গেছে। আর পুরনো প্রোডাক্টগুলো শুধু আছে, নতুন প্রোডাক্ট কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না। আর হিরোইনগুলো বিভিন্ন ভার্সিটিতে পৌঁছানোটাও অনেক বেশি টাফ হয়ে গেছে, কারণ রাস্তায় আকাশের লোকজন ছদ্মবেশে দাঁড়িয়ে থাকে, তাই ভয়ের কারণে কেউ ট্রাক নিয়ে যেতে চাইছে না। ট্রাক নিয়ে গেলে যে কোনো মুহূর্তে আকাশের লোকজন গুলি করে দিতে পারে, তার ভয় কেউ যাচ্ছে না। ঠিক আছে, আমি বসের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আমাদের লোকজন আরও বাড়াতে হবে। আর লোকজন বাড়ানোর ফলেই আমরা সকল ভার্সিটিতে হিরোইনগুলো পাচার করতে পারবো। ড্রাগসের ব্যবসাটা আরও বেশি উন্নত করতে হবে। হ্যাঁ ভাই, আপনি ঠিক কথা বলেছেন। আর এখানে থাকাটা আমাদের জন্য অনেক বেশি রিস্ক হয়ে যাবে। যদি কোনোভাবে আকাশের কাছে খবরটা পৌঁছে যায় তাহলে কিন্তু আমাদের এই সমস্যা হতে পারে। তার জন্য বলছি, খুব তাড়াতাড়ি এখান থেকে সরে পড়তে হবে, যে কোনো মুহূর্তে তার চলে আসতে পারে। এই কথা শোনার পরে আকাশ তাড়াতাড়ি করে ফায়ার করাতে প্রথমেই মাহিনের হাতের মধ্যে গুলিটা লেগে গেল, তার পিস্তলটা পড়ে গেল। আর তখন আকাশ একের পর এক গুলি করতে থাকে। আকাশের গুলি দেখে আকাশের লোকেরাও ওদেরকে গুলি করতে থাকলো। আর শেষ মুহূর্তে নেহাল পালিয়ে যায়, কিন্তু আকাশ তাকে ধরে ফেললো। আকাশ তাকে দৌড়তে দৌড়তে জঙ্গলের ভিতরে নিয়ে আসলো, অবশেষে ধরে ফেলতে সক্ষম হলো। আর ধরে ফেলার পরে তখন আকাশকে নেহাল বলতে শুরু করলো, কে তুই? তুই আমাকে এভাবে মারছিস কেন? আমাদের কাজে তুই পাতা দিয়েছিস, তুই জানিস না আমরা কি করতে পারি? আমরা কার লোক? আমাদের বস যদি জানতে পারে তোকে সেকেন্ডের মধ্যে শেষ করে দেবে, তুই আর বেঁচে থাকতে পারবি না। আমিও তো এটাই চাই, তোর বস আমার সামনে আসুক। তোর বসের সঙ্গে কথা বলার ইচ্ছাটা অনেকদিন ধরেই আছে, আর এই ইচ্ছাটা পূরণ হবার জন্যই তো আমি এতদিন ওয়েট করে আছি। আর তোকে ছেড়ে দেব মানে? তোকে কি ধরেছি আমি যে ছেড়ে দেওয়ার জন্য? ও, বুঝে গেছি। তুই তাহলে সেই ভার্সিটির খ্যাত ছেলেটা, তুই আমাদের ভার্সিটিতে প্রবেশ করেছিস ছদ্মবেশে। তুই সেই তাহলে আকাশ চৌধুরী, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। তোর দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। নিজের জীবন বাঁচাতে চাইলে এখান থেকে চলে যা। আমার পুরো পরিবারকে শেষ করেছিস, আমাকে খারাপ পথে এনেছিস, মিথ্যা খুনের দায়ে আমাকে জেলে পাঠিয়েছিস। সেসব কিছু মনে করেছিস আমি ভুলে গিয়েছি? হ্যাঁ, কখনো না। তোর বসকে কেটে যদি আমি টুকরো টুকরো না করেছি, আমার নাম আকাশ চৌধুরী না। এই কথা বলার পরে আকাশ নেহালকে ছুরি দিয়ে আঘাত করতে করতে মেরে ফেললো। আর এমন ভাবে রাগে আঘাত করেছে যে শত শত দাগ রয়ে গেছে, রক্ত বের হচ্ছে। আর সেখানেই নেহাল ছটফট করতে করতে মারা গেল। তারপর আকাশ একটা ছবি তুলে নেহালের মোবাইল থেকে তার বসের নাম্বারে পাঠিয়ে দিল। তার বসের নাম্বারে পাঠিয়ে দেওয়ার পরে আকাশ তাড়াতাড়ি করে আবারও সেই জায়গায় আসলো। সেই জায়গায় আসার পরে দেখতে পারলো তার লোকেরা সবাই মাহিনকে ধরে রেখেছে। আর মাহিনের সামনে যাওয়ার পরে তখন আকাশ আবারও বলতে লাগলো, মাহিন, আমি তোকে যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে উত্তর দিবি। যদি দেরি করিস বা তুই বলতে পারবি না বলিস, সেটার জন্য তোর এক একটা করে অঙ্গ কাটা যাবে। আমি কোনো কিছু জানি না, আমি কোনো কিচ্ছু বলবো না। তোকে আমি ভয় পাই না। সব ভয় পেলে এই মাহিম চৌধুরী কখনো কাউকে ভয় পায় না। তোর আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করার দিন শেষ হয়ে আসছে। এখন থেকে আমরা রাজত্ব করব। কেন রে? আন্ডারওয়ার্ল্ড কি আমার বাপের নাকি তোর বাপের যে লিখে নিয়ে নিবি?
এখানে থাকতে গেলে এমন কিছু হও যেন তোমাকে আঁকড়ে ধরে আরও কিছু মানুষ বাঁচতে পারে। আমাকে আঁকড়ে ধরে সবাই ভালো আছে, শুধুমাত্র তোরাই ভালো থাকতে পারলি না। আমাকে নিয়ে ভালো থাকবে কি করে? তোরা তো মানুষের ক্ষতি ছাড়া উপকার করিস না। আমাদের যা ইচ্ছে হয়েছে আমরা তাই করব, তাতে তোর এত নাক গলানোর কি আছে? তুই চাইলে আমাদের সঙ্গে কাজ করতে পারিস, সেটার জন্য তোকে অনেক অফারও দেওয়া হয়েছিল। এর আগে তোর পুরো পরিবারকে যেভাবে শেষ করা হয়েছে তোকেও এভাবে শেষ করা হবে। তুই শুধুমাত্র কিছুদিন ধৈর্য ধর। আমাদের বস যদি একবার জানতে পারে তুই আমাকে এবং নেহালকে ধরে ফেলেছিস আর অলরেডি নেহালের লাশ ফেলে দিয়েছিস, সেটা শুনলে তোর অবস্থা কি হবে সেটাই আমি চিন্তা করছি। আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। আমাকে চিন্তা করার মানুষ এখন অনেক আছে, আর এটা তোর কষ্ট করে বলার কোনো প্রয়োজন নেই। আমি নেহালের মোবাইল থেকে নাম্বারটা নিয়ে আমি নিজেই নেহালের লাশের ছবি পাঠিয়ে দিয়েছি। এত টেনশন করার কিছু নেই। আমি তো চাই সে আমার সঙ্গে কথা বলুক, আমার সঙ্গে দেখা করুক, আমার সামনে আসবে সে। তুই অনেক বেশি ভুল করেছিস। আমাকে মেরে ফেললেও তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। আমাদের বস তোকে কুত্তার মতো মারবে। তোর পরিবারকে যেভাবে শেষ করা হয়েছিল তোকেও ঠিক সেভাবেই শেষ করবে। এই কথা শোনার পরে আকাশ সহ্য করতে পারল না। আকাশ সঙ্গে সঙ্গে গুলি করে দিল। গুলি করে দেওয়ার পরে হঠাৎ করেই আকাশ পিছনে তাকিয়ে দেখতে পারল সেখানে নীলা দাঁড়িয়ে আছে। নীলাকে এখানে দেখে আকাশ মনে হয় ভূত দেখার মতো দেখছে, কারণ এখানে নীলা কোথা থেকে আসবে? নীলা এখানে কি করছে? এগুলো প্রশ্ন আকাশের মনে ঘুরপাক খাচ্ছে। আর তখন নীলা তার সামনে এগিয়ে আসলো, আর এগিয়ে আসার পরে তখন নীলা আকাশকে বলতে শুরু করলো, আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি, আমার প্রথম দিনই সন্দেহ হয়েছিল যে ভার্সিটিতে খ্যাত সেজে আসাটা কোনো একটা মিশন রয়েছে। আর এটা যে এই মিশন আমি সত্যিই জানতাম না। আমি তোমার সঙ্গে সত্যি অনেক বেশি অন্যায় করে ফেলেছি। না জেনে না বুঝে তোমার সঙ্গে অনেক কথা শুনিয়ে দিয়েছি। আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। আমি জানতাম না যে তুমি সেই আকাশ চৌধুরী। আসলে আমি তেমন কোনো কিছু মনে করিনি, আর যাকে ভালোবাসি তার কথায় কোনো কিছু মনে করতে নেই। একদিন আমি তোমাকে শপিং মলে দেখেছিলাম, আর শপিং মলে তোমাকে দেখেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপর সিদ্ধান্ত নিলাম এই ভার্সিটিতে আসব আর তোমার সঙ্গে এই নাটকগুলো করব। তাই হয়েছে। আমি সেটা না বুঝে আমি তোমার সঙ্গে দিনের পর দিন ভার্সিটিতে অনেক কথা শুনিয়েছি, অনেক অপমান করেছি। আমি সত্যি বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে আমি বাসা থেকে বেরিয়েছিলাম এমনিতেই ঘোরাফেরা করার জন্য, আর হঠাৎ দেখলাম তুমি একটা গাড়িতে উঠে এখানে এসেছো। তারপর আমিও আমার গাড়ি নিয়ে ফলো করতে করতে এখানে চলে এসেছি। এখানে থাকাটা তোমার জন্য নিরাপদ নয়। তুমি তোমার বাসায় চলে যাও, আমার আরও অনেক কাজ আছে। আর আপাতত আমাকে নিয়ে না ভাবলেও চলবে। আমি মানুষটা সত্যিই ভালো না। তোমাকে আমার ভালো লেগেছে, তার জন্য সহ্য করেছি এসব। আমার জীবনে ভালোবাসাটা কখনোই আসবে না। কিন্তু আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি সে প্রথম দিন থেকে, আর তার জন্যই তো আমি এমনটা করেছি। না হলে তো আমি কখনোই এমনটা করতাম না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার সরলতা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছিলাম। আমি দেখেছি তুমি লুকিয়ে লুকিয়ে এতিমখানায় যাও আর বাচ্চাদেরকে তুমি সাহায্য করো, কিন্তু তোমার নাম বলতে দাও না। এটা সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে। আজকাল মানুষ করে এগুলো মানুষকে দেখানোর জন্য, কিন্তু তুমি নীরবে ওদের সাহায্য করে যাচ্ছ। ওদের জীবিকা তোমার মাধ্যমে হচ্ছে, তাই এগুলো দেখে তোমার প্রতি আমার শ্রদ্ধা বোধ বেড়ে গেছে। আকাশ তখন নীলাকে তার জোর করে গাড়িতে তুলল আর জুবাইরকে বলল নীলার গাড়িটা তার বাসার সামনে দিয়ে আসার জন্য। আকাশ গাড়ি ড্রাইভিং করে যাচ্ছে আর চুপচাপ ড্রাইভিং করতে করতে নীলার বাসার সামনে চলে আসলো। নীলাকে নামিয়ে দিল। নীলাকে নামিয়ে দেওয়ার পরে নীলা তখন বলতে শুরু করলো, তুমি এটা কি করলে? আমি কি তোমাকে এটার কারণে এত কষ্ট করে ফলো করে তোমার ওইখানে গেলাম? রাস্তার মধ্যে এত কথা বলতে চাইলাম, তুমি কেন কথা বললে না আমার সঙ্গে? আমি কি কোনো অন্যায় করেছি? আমি এখন যে সিচুয়েশনের মধ্যে আছি সেই সিচুয়েশনের মধ্যে থাকলে তুমিও এমনটাই করতে।
আমার এখন প্রেম ভালোবাসা এসব করার সময় নয়। যখন হবে তখন হবে, কিন্তু এখন এইসব করার সময় নয়। আমার সামনে অনেক দায়িত্ব, অনেক বড় কর্তব্য রয়েছে। আর কি দায়িত্ব কি কর্তব্য এটা তুমি খুব ভালো করেই জানো। তোমাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, বুঝে নিও। এভাবেই পার হয়ে গেল বেশ অনেকগুলো দিন। দেশের অবস্থা প্রচুর খারাপ হয়েছে। দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট করেছে আলী আশরাফ। এই আলী আশরাফ হলো তাদের একমাত্র গডফাদার। দেশের এবং বাইরে যত অপকর্ম হয় সবকিছু শুধুমাত্র এই আলী আশরাফের কারণে হয়ে থাকে। টিভিতে সাংবাদিকরা আকাশের ব্যাপারে নিউজ করছে। আকাশ সকল কিছু নিজের হাতে তুলে নিয়েছে। আকাশ তার লোকজন দিয়ে আলী আশরাফের যত জায়গা আছে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। সাধারণ মানুষ অনেক খুশি। সাধারণ মানুষ এখন একটাই নাম জপ করে, সেটা হলো আকাশ। এদিকে নীলা আকাশের শূন্যতা অনুভব করতে পেরেছে। নীলা এখন আকাশকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলেছে। যদিও আকাশ নীলাকে অনেক আগে থেকেই ভালোবাসে, কিন্তু এটা আকাশ এখন এসব নিয়ে ভাবছে না। নীলা প্রতিনিয়ত আকাশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু যোগাযোগ করতে পারে না, কারণ আকাশ অনেক ব্যস্ত সময় পার করছে। তখন তার প্রতিটা সেকেন্ডের মূল্য তার কাছে অনেক বেশি দামি। এগুলো হারিয়ে গেলে সে আর কখনোই ফিরে পাবে না। আর যদি কাজে একটা ভুল হয় তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সে আরো অনেক দূর পিছিয়ে যাবে, যেটার মাসুল তাকে অনেক দিন ধরে দিতে হবে। একদিন রাতের বেলা সকল কাজ করার পরে আকাশ শুয়েছিল, আর তখনই নীলা তাকে কল দিল। নীলা কল দেওয়ার পরে আকাশকে বলতে শুরু করলো, কি ব্যাপার, আমি তোমাকে এতগুলো কল দিচ্ছি, তুমি আমার কল রিসিভ করছো না কেন? আর তুমি এসব কি করছো? এমন তাণ্ডব শুরু করে দিয়েছো কেন? এই শহরের প্রতিটা জায়গায় আলী আশরাফের লোকজনকে মেরেই যাচ্ছ লাগাতার ভাবে। তুমি কি এসব খুন খারাপি বন্ধ করবে কিনা সেটা বলো। নীলা, তোমার কাছে কি এগুলো খুন খারাপি মনে হচ্ছে? তুমি কি চোখ থাকতেও অন্ধ? তুমি কি চারদিকে কি হচ্ছে দেখতে পারছো না? আমি যদি ওদেরকে না মারি তাহলে ওরা দেশের ক্ষতি করবে, আমার নিজেরও ক্ষতি করে দেবে। তখন কি হবে? আর কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে। আমি ছাড়া কে আছে দাঁড়ানোর মতো? আমি এসব কোনো কিছুই জানি না। আমার মতে এগুলো হলো গুন্ডামি মাস্তানি। আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং সম্পর্কে কোনো কিছুই জানি না, আর জানতেও চাই না। আমি এসব কোনো কিছুই চাই না। আমি শান্তি চাই। তোমাকে নিয়ে আমি শান্তিতে বাঁচতে চাই। নীলা, তুমি বুঝেও না বোঝার ভান কেন করছো? আমি তোমাকে আগেও বলেছি এসব নিয়ে কোনো কথা বলার সময় আমার এখন নেই। আমার কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার এই সিচুয়েশনটা। এ কথা বলার পরে আকাশ কল কেটে দিল। কল কেটে দেওয়ার পরে আকাশ ভাবতে শুরু করলো মেয়েটা তাকে নিয়ে সত্যিই অনেক বেশি ভাবনা চিন্তা করে। কিন্তু সে যদি এখন নীলার মায়ার কাছে আবদ্ধ হয়ে যায় তাহলে সে অনেক বেশি বড় ভুল করবে। এই সুযোগে আলী আশরাফ দেশের মধ্যে আরো অনেক কিছুই করে ফেলতে পারে এবং আরো অনেক ক্ষতির সম্মুখীন হবে সে। এখন যেভাবে আগাচ্ছে আলী আশরাফ 2-3 মাসের মধ্যেই পথে বসে যাবে, এটাই আকাশ করছে এবং এটাই তার স্বপ্ন ছিল। পরদিন সকালবেলা যথারীতি আকাশ ভার্সিটিতে চলে আসলো। সে ভার্সিটিতে আসার পরে দেখতে পেল আজকে রঞ্জিত মল্লিক আসে নাই। আকাশ তার দামি গাড়ি নিয়ে ভার্সিটিতে এসেছে, আর তার পিছনে প্রায় 7-8টা গাড়ি রয়েছে, আর সকলেই নেমে আকাশের দিকে দাঁড়িয়ে আছে। এটা দেখে সবাই আকাশের দিকেই তাকিয়ে আছে, কারণ তারা এতদিন যে ছেলেটাকে জানতো, আজকে সেই ছেলেটাই এত দামি গাড়ি এবং এত সিকিউরিটি নিয়ে এসে ভার্সিটিতে এসেছে। এটার কারণেই সবাই আকাশের দিকেই তাকিয়ে আছে। রঞ্জিত মল্লিকের সঙ্গে যারা যারা যুক্ত আছে সবাইকে ওদের সামনেই পড়ে যাবে। সকলের বুঝতে বাকি রইল না যে এটা কে এসেছে ভার্সিটিতে, আর এতদিন কাকে তারা এত অপমান করেছিল, এত কথা শুনিয়েছিল। সকলেই মাথা নিচু করে আছে, কারণ মোটামুটি সবাই আকাশকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করেছিল। তখন আকাশের কাছে জুবাইর এসে বলতে শুরু করলো, ভাই একটা খারাপ সংবাদ আছে। খারাপ সংবাদটা হলো নীলাকে ওরা তুলে নিয়ে গেছে, সঙ্গে নীলার মা বাবাকেও। এইটারই ভয় পাচ্ছিলাম আমি। মেয়েটাকে এত করে বললাম যে বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নেই, আমার কারণে হলেও তাকে তুলে নিয়ে যেতে পারে। এখন আমাকে ওরা ব্ল্যাকমেল করবে, সব কিছু শেষ হয়ে গেল। আমি যেতে যেতে ওরা তাকে তুলে নিয়েছে। ভাই এখন কি করব? আমাদের যত জায়গায় যত ছেলে পেলে রয়েছে সবাইকে খবর দেই আর মূল অ্যাটাকের জন্য তৈরি হতে বলি।
ওরাও মোটা টাকার জন্য তৈরি হয়ে গেছে, এটা তো 100% ঠিক। হ্যাঁ, এটা ঠিক যে ওরা মূল অ্যাটাক করার জন্য তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমার যত জায়গায় লোকজন আছে সবাইকে খবর দে। সবাইকে আজকে সন্ধ্যার মধ্যে আমি আমার গোডাউনের সামনে দেখতে চাই। এই কথা বলার পরে জুবাইর চলে গেল। জুবাইর চলে যাওয়ার পরে গাড়িতে করে আকাশ কমিশনারের বাসায় চলে আসলো। কমিশনারের বাসার সামনে এসে গাড়ি রেখে দিয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরে কমিশনার আকাশকে দেখে অবাক হয়ে গেল, আর কমিশনার আকাশকে দেখে বলতে শুরু করলো, কি ব্যাপার, তুমি আজকে নিজে থেকে এখানে এসেছ? নিজে থেকে ধরা দিতে এসেছ? যাক, ভালো কথা, নিজে থেকে ধরা দিতে এসেছ। এটা সত্যি তোমার কাছ থেকে আমি আশা করেছিলাম না। আপনার কি মনে হয় আমি আপনার কাছে এখন স্যারেন্ডার করতে এসেছি? আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাকে আপনি অ্যারেস্ট করতে পারবেন না। আমাকে কি মামলায় অ্যারেস্ট করবেন? থানায় কি কোনো মামলা আছে নাকি, না কোনো প্রমাণ পেয়েছেন আমার নামে? তাহলে কেন অ্যারেস্ট করবেন আপনি? আপনার সমস্যাটা কোথায় আমাকে নিয়ে? দেখো, দেশের মধ্যে আইন নামে কিছু একটা আছে। তুমি যদি এভাবে নিজের হাতে সব কিছু তুলে নাও, তাহলে দেশের মানুষের মধ্যে প্রশাসনের প্রতি কোনো আস্থা থাকবে না। তাই তোমার এই কাজটা করা উচিত হচ্ছে না। আলী আশরাফকে আমি আপনাদের হাতে তুলে দেব। আমি তাকে মারব না। প্রাণে মেরে ফেললে তো সব কিছুই শেষ হয়ে যাবে। আপনারাই তো এটার পরে বিচার করবেন। কিন্তু আলী আশরাফকে ধরা না পর্যন্ত আমি আমার আত্মসমর্পণ করব না। আর আমার ব্যাপারে এমন কোনো প্রমাণ নেই যে আপনি আমাকে অ্যারেস্ট করবেন। আর সমস্যাটা কি আপনার? আমি কোনো খারাপ কাজ করেছি? নাকি আমার লোকেরা কাউকে গিয়ে পিটিয়েছে? নাকি আমার লোকেরা কাউকে ধর্ষণ করেছে? দেশের মধ্যে এখন শান্তি বিরাজ করেছে শুধুমাত্র আমার জন্য। আমিই করিয়ে দেখেছি। সব কিছু বুঝতে পারলাম, আর তুমি যেটা করছো এটা আসলে অন্যায় করছো। তোমার এই কাজটা করা ঠিক হচ্ছে না। এই কাজটা তোমার করার কথা নয়। দেখুন কমিশনার সাহেব, আমি আপনার কাছে এসেছি একটা খবর জানানোর জন্য। আমার হবু বউ কিডন্যাপ হয়ে গিয়েছে। আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এতদিন জানতাম আকাশ চৌধুরী একজন শক্ত মনের মানুষ, কিন্তু তার যে দুর্বলতা আছে এটা তো জানা ছিল না। সে নিশ্চয়ই অনেক সুন্দরী হবে দেখতে, পুরো নায়িকাদের মতো। তার ছবিটা আছে নাকি? আমাদের কাছে দাও, আমরাও একটু দেখি। আর কিডন্যাপ করে নিয়ে গেছে? তোমার সুন্দরী বউ আছে দেখি তো কিডন্যাপ করে নিয়ে গেছে। কমিশনার সাহেব, আমি কি আপনার এসব বাজে কথা শোনার জন্য এখানে এসেছি? আমি আপনার বাজে কথা শোনার জন্য এখানে আসেনি। আপনি আমার কথাটা শুনবেন কিনা? আমার হবু বউ কিডন্যাপ হয়ে গিয়েছে। আপনারা কি ব্যবস্থা নেবেন? এই বলে কমিশনার আকাশের হাত থেকে মোবাইলটা নিয়ে নীলার ছবিটা দেখতে শুরু করলো। আর নীলার ছবিটা দেখতে দেখতে জুম করতে শুরু করলো, আর অনেক অঙ্গভঙ্গি করতে শুরু করলো। আর তখন আকাশ কোনো কিছু না বলেই গুলি করে দেয়। গুলি করার পরে তখন আকাশ তাকে আবার বলতে থাকে, তোকে একটু আমি চেক করে দেখলাম যে তুই আসলেও খারাপ মানুষ কিনা। এতদিন তোর ব্যাপারে শুনেছিলাম, কিন্তু ততটা বিশ্বাস করিনি। আজকে হাতে নাতে প্রমাণ নিয়ে তারপরেই তোকে মারব। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। সাধারণ মানুষ আসে তোর কাছে সাহায্য চাওয়ার জন্য, তুই মানুষের পাশে দাঁড়াবি, আর সেখানে কিনা তুই কমিশনার হয়ে মানুষের সঙ্গে এরকম করিস। জানি না অন্য সকল মেয়েদের সঙ্গে তুই কি করেছিস, আর আমার বউকে কারা নিয়ে গিয়েছে এটার জন্য আমি তোর কাছে আসব। হ্যাঁ, এটা তুই ভাবলি কি করে? যে রাজত্ব করতে পারে তার বউকে কি করে আনতে হবে, এটা কি তোর কাছ থেকে আবার শিখতে হবে? গুলি করে দেওয়ার পরে কমিশনার ছটফট করতে করতে সেখানেই মারা যায়। আর কমিশনার মারা যাওয়ার পরে তখন আকাশের কাছে একটা কল আসে। আকাশের কাছে কলটা আসার পরে আকাশ কলটা রিসিভ করেই বলতে শুরু করলো, আমি জানি তুই ফোন দিবি, তোর ফোন দিতে হবে না। আমি নিজেই তোর কাছে আসব। তুই শুধু সময়ে হাতে রাখ, তাহলেই হবে। আমি তোর ওখানে আসছি, তোর সব কিছু ধ্বংস করব আমি। তুই আমার কোনো কিছুই করতে পারবে না। তোর বউ অনেক বেশি কষ্ট পাচ্ছে। আয় তাড়াতাড়ি আয়, না হলে তোর বউকে আমার ছেলেরা সবাই তুলে নিয়ে যাবে রুমের মধ্যে।
এই কথা শোনার পরে আকাশ কল কেটে দেয়। আর সন্ধ্যার সময় শত শত ছেলেরা আকাশের ডাকে চলে আসে। আকাশ সবাইকে পাঠিয়ে দেয় বিভিন্ন জায়গায়। আকাশও একটা গাড়ি নিয়ে আলাদাভাবে সেখানে যেতে শুরু করলো। সবাই মাইক্রোফোনে কানেক্টেড হয়েছে। আকাশ কিছুক্ষণের মধ্যেই ওই জায়গায় সেই জঙ্গলে চলে আসলো। এটা ছেলে এসে আকাশকে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে তখন বলতে শুরু করলো, ওয়েলকাম মিস্টার আকাশ চৌধুরী ওরফে আন্ডারওয়ার্ল্ডের ডন। আমার রাজ্যে আপনাকে স্বাগত। তুই আসলেই একটা জিনিস। এত মারার চেষ্টা করলাম তোকে, কিন্তু কোনোভাবেই মারতে পারলাম না। কাকে সাথে করে নিয়ে এসেছিস তুই বলতো? তোর মতো শয়তানের হাতে যদি আমার মৃত্যু লেখা থাকতো তাহলে তো অনেক আগেই মরে যেতে পারতাম। সেদিনই মরে যেতে পারতাম যেদিন আমার ফ্যামিলিকে শেষ করে দিয়েছিস তুই। তোর ফ্যামিলিকে আমি নিজের হাতে হত্যা করেছি। শোন, তোকে এখন ঘটনাটা বলি, না হলে তুই কোনোভাবেই বুঝতে পারবি না। তোর সৎ মায়ের সঙ্গে আমার গোপন সম্পর্ক ছিল। আমাদের উদ্দেশ্য ছিল তোর বাবার সকল সম্পত্তি দখল করা, কিন্তু এর মধ্যে আমি জানতাম না যে তুই সেই আকাশ চৌধুরী, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। আমি এটা জানতে পেরেছি তুই বাসা থেকে যখন পালিয়ে গিয়েছিলি তখন। আসলেই তুই একটা জিনিস। সেদিন কেন পালিয়ে গিয়েছিলাম জানিস? কারণ সেদিন আমার কাছে বুক ভরা সাহস ছিল না, আমার কোনো কিছু ছিল না। নিজেকে তৈরি করার জন্য আমি গিয়েছিলাম, তারপরেই নিজেকে তৈরি করলাম। এখন বুকে সাহসও রয়ে গিয়েছে এবং পকেট ভর্তি টাকাও রয়েছে, আর ক্ষমতা তা তো আছেই। তোকে যদি আমি তোর বাবার সঙ্গেই শেষ করে দিতাম তখন সেটাই ভালো হতো, কিন্তু কি যেন মনে করে তোকে বাঁচিয়ে রেখেছিলাম। আর তার পরের দিন তুই পালিয়ে গিয়েছিলি। সেদিন আমি অনেক বেশি ভুল করেছিলাম। এই ভুলের মাসুল আজকে তোকে দিতে হবে। তুই অনেক বড় একটা জায়গায় হাত দিয়েছিস। আমার পুরো পরিবারকে শেষ করে দেওয়ার পরে তুই আজকে আমার নীলাকে তুলে এনেছিস। তোর সাহসী দেখে অবাক হচ্ছি। আমি যাকে নিয়ে সারাটা জীবন সংসার করব, যাকে আমি ভালোবাসি, তুই তাকে এনেছিস। তোর সাহস তো কম নয়। তখনই কয়েকজন আকাশকে পেছন থেকে এসে মারতে শুরু করলো। আর আকাশের নাক দিয়ে যখন রক্ত বের হচ্ছিল তখন নীলা চিৎকার দিয়ে আকাশকে দেখে চলেছে। হঠাৎ করেই 4 দিন থেকে ঝাঁকে ঝাঁকে গুলি করতে শুরু করলো। আর আকাশ তখন হাসতে শুরু করলো। তারপরে আকাশ গিয়ে নীলাকে ছাড়িয়ে দিল। ছাড়িয়ে নেওয়ার পরে নীলা কান্না করতে করতে আকাশকে জড়িয়ে ধরে বলতে লাগলো, অনেক ভালোবাসি তোমাকে, অনেক কষ্ট দিয়েছো আমাকে, আর কষ্ট দিও না প্লিজ। আমি আর সইতে পারছি না, এবার নিজের কাছে নাও। আর কত কষ্ট দিবে আমাকে? আর কখনোই কষ্ট দেব না। এবার থেকে বুকের মাঝে আগলে রাখবো। তুমি এখন আমার গাড়িতে গিয়ে বসো। গাড়ি থেকে একদম বের হবে না তুমি। আকাশ জোর করে নীলাকে তার গাড়িতে তুলে দিয়ে আসলো। নীলা গাড়িতে বসে আছে আর এদিকে আকাশ গুলি করে চলছে। এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট গোলাগুলি চলার পরে আলী আশরাফের লোকজন না পেরে পালিয়ে যেতে শুরু করলো। কিন্তু আকাশের লোকজন তাদেরকে মেরে ফেলে। আর আকাশও আশরাফ এবং রঞ্জিত মল্লিককে ধরে ফেললো। ধরে ফেলার পরে ইচ্ছে মতো দুইটাকে মারতে শুরু করলো। আর তখন রঞ্জিত মল্লিক বলতে লাগলো, আমি যদি জানতে পারতাম যে তুই সেই আকাশ চৌধুরী, তাহলে তোকে আমি অনেক আগেই মেরে ফেলতাম ভার্সিটিতে। আজকে আর এই দিন দেখতে হতো না। ভেবেছিলাম আমি রাজত্ব করব, কিন্তু হয়ে উঠলো না। তোর রাজত্ব করার দিন শেষ। তোরা আমার যে ক্ষতি করেছিস না, তোদেরকে মেরে ফেললেও এই ক্ষতি ফিরে আসবে না। কিন্তু তোরা বেঁচে থাকলে এই দেশের কোনোদিন উন্নতি হবে না। এই দেশের শুধুমাত্র অবনতিই হবে। এই কথা বলার পরে আকাশ আর সহ্য করতে না পেরে গুলি করে দিল। আর গুলি করে দেওয়ার পরে ছটফট করতে করতে সেখানেই মারা গেল রঞ্জিত এবং আলী আশরাফ। আজকে থেকে তাদের খেল খতম হলো। আর তখনই গাড়ি থেকে নীলা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো। নীলা জড়িয়ে ধরার পরে কান্না করতে থাকে। নীলা জড়িয়ে ধরার পরে কান্না করতে শুরু করলো। আর তখনই পুলিশের গাড়ি চলে আসলো। আর পুলিশ আকাশকে অ্যারেস্ট করলো। আর আদালতে রায় হলো আকাশেরও 6 মাসের জেল। আর দেখতে দেখতে 6টা মাস পার হয়ে গেল। আজকে 6 মাস পরে আকাশ জেল থেকে বের হলো। আদালত সবকিছু বিবেচনা করে রায় দিয়েছে। আকাশ এবং নীলার আজকে বিয়ে হয়ে গেল ধুমধাম করে। আকাশ এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। ভিতরে যেতে দেরি হচ্ছে দেখে নীলা নিজেই বাইরে এসে বলতে শুরু করলো, কি ব্যাপার? আমি সেই কখন থেকে তোমার জন্য ভেতরে অপেক্ষা করছি।
এতক্ষণ লাগে বাসর ঘরে প্রবেশ করতে? তুমি এত শক্ত একটা মানুষ, এখন হাত পা এভাবে কাঁপছে কেন? তুমি কেন আসলে? আমি তো এখনই ভিতরে যেতাম। আর কে বলেছে আমি ভয় পাচ্ছি? আমি ভয়ের কারণে ভিতরে ঢুকিনি না। আসলে সবাই আমার সঙ্গে দেখা করতে এসেছে, তাই সবার সঙ্গে কথা বলেছে, আড্ডা দিয়েছি। এটা ছাড়া আর কোনো কিছুই না। আমি তোমার চোখ দেখেই বুঝতে পারছি তুমি নিজে কতটা ভয় পাচ্ছ। আচ্ছা থাক, এত ভয় পেতে হবে না, চলো আজকে এই নিয়মটা না হয় আমি নিজেই শুরু করি। জামাইকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করব। ঠিক আছে, তাহলে আমার দায়িত্ব কর্তব্য সব কিছু আজকে তুমি নিজেই পালন করো। আমি তো এসবের কোনো কিছুই বুঝি না। তুমি না হয় আমাকে সব কিছু বুঝিয়ে দিও। আদরটাও না হয় একটু বেশিই পাওয়া যাবে। আর একটা কথাও বলবে না। অনেক লোকজন আছে, এত জোরে জোরে কি আর এসব কথা বলতে হয়? এসব কথা বলতে হয় নিরিবিলিতে, নিজের স্ত্রীর সঙ্গে। আকাশ একথা শুনে নীলাকে কোলে তুলে নিল। নীলাকে কোলে তুলে নেওয়ার পরে নীলাকে নিয়ে ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর ভিতরে কি হলো সেটা আপনাদের না জানলেও চলবে। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।